ভারতের ইলেকশন কমিশন অত্যন্ত শক্তিশালী। আপনাকে বুঝতে হবে যে ওখানে ইলেকশন কমিশনকে কিন্তু যখন নির্বাচন চলাকালীন সময় কে ক্ষমতা থাকলো কে ক্ষমতা থাকলো না একটা বিষয় নয়, সকল বিষয় তারা নিয়ন্ত্রণ করে থাকে। একজন টিএন সেশন আছেন সেখানে, এবং এখানে একজন টিএন সেশন ছিলেন এবং তিনি তৈরি করে দিয়ে গেছেন ভিত্তিটা। এবং একজন টিএন সেশন যেভাবে শক্তিশালী হাত নিয়ে এবং যেভাবে তার দক্ষতা মেধা দিয়ে ভারতের ইলেকশন কমিশনকে গঠন করে দিলেন, ভারত গণতান্ত্রিক বিশ্বে তাদের যে অবস্থান সেটি আর শক্তিশালী আরো আরেক ধাপ এগিয়ে গেল কিন্তু। এবং টিএন সেশনের পরবর্তী সময় যে একজন চলে গেছেন কিন্তু সেখানে কিন্তু সিস্টেমটা পুরোপুরি থেকে গেছে। কিন্তু ভারতে আপনারা দেখবেন যে সেখানে একটি সরকার যখন পরিবর্তন হয়, পরবর্তী সরকার সে তার বিদেশ নীতিও পরিবর্তন করে না কিংবা তার উন্নয়ন কাঠামো পরিবর্তন করে না। আমাদের এখানে একটি সরকার যখন পরিবর্তন হয়ে যায়, পরবর্তী সরকার ক্ষমতা এসেই প্রথম কি করে উন্নয়ন কাঠামো তারা আগে কি করে গেল সেগুলো আগে বাদ করে নতুন করে আবার শুরু করতে যায়। এবং এটাই কিন্তু অনেক ধরনের সংকট তৈরি হয় আর কি। তো ভারত কিংবা পশ্চিমা দেশের গণতান্ত্রিক কাঠামোতে কিন্তু সেটি কখনো আমরা দেখি না। আপনি যে কথা বললেন সোনিয়া গান্ধী কিংবা অটল বিহারী বাজপেয়ী কখনো একাত্র হন। যখন আপনি দেখবেন সেখানে বিদেশি কোনো অতিথি যান এবং বাংলাদেশ হোক আর আমেরিকা হোক যে কোনো দেশে যখন তার সিদ্ধান্তের প্রশ্ন আসে যে এই দেশের ব্যাপারে আমার পররাষ্ট্রনীতি কি হতে পারে, তখন তারা কিন্তু একমাত্র এক টেবিলে বসেন। আর আমরা যখন দেখি এখানে যখন আমেরিকান প্রেসিডেন্ট যখন ভারত সফরে যান তখন তারা কিন্তু এক টেবিলে সবাই বসতেন, কিন্তু তার আগের দিন কিন্তু তারা আবার এক টেবিলে বসে সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু যে আমরা কোন কোন বিষয় ছাড় দেবো কোন কোন বিষয় দেবো না। এই যে গণতান্ত্রিক যে কাঠামো, এই কাঠামো কিন্তু একদিনে তৈরি হয়নি কিন্তু। 1947 পর আমাদের এই সাবকন্টিনেন্টের যে দেশটি গণতান্ত্রিক চর্চা তাদের যেভাবে সফলভাবে উত্তীর্ণ হতে পেরেছিল সেটির নাম হলো ভারত। এবং অন্য পার্টগুলা আমরা বাকি দেশগুলো কম বেশি চর্চার চেষ্টা করি। আর বাংলাদেশে আমরা যদি ধরে নিই, আমাদের আপনি ধরুন 42 বছর ইতিহাসে আমরা কোন পদ্ধতিতে সরকার পরিবর্তন হবে এটাই সিদ্ধান্ত নিতে পারিনি। আপনি খুব সিম্পল যান, আপনি যদি আমি 2001 সালের আগ থেকে আপনি শুরু করেন এবং 1971 সাল থেকে কখনো অত্যন্ত বেদনা কষ্টদায়ক অবস্থানের মধ্যে দিয়ে আমাদের সরকারের পরিবর্তনের ঘটনাগুলো ঘটেছিল, নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে ঘটনা ঘটেছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর যিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তাকে জীবন দিতে হয়েছিল। তার পরবর্তী সময় জিয়া রহমানকে জীবন দিতে হয়েছিল। একদলীয় সরকার কাঠামো পরিবর্তন, 90 গণ অভ্যুত্থান গণ আন্দোলন, সেই সময় সেই আন্দোলনের মধ্যে দিয়ে এরশাদের পতন হয়েছিল। আপনি এর পরবর্তী সরকারগুলো যান, এরপরে আপনি যদি যান 95-96 সরকারের, সেই সময় কিন্তু একটি জনতার মঞ্চ তৈরি হতে হয়েছিল। আপনি যদি 2006 সালের দিকে যান সেখানে আমরা কি দেখি, সেখানে একরকম 111 সরকার, তারপরে আবার পথ পরিক্রমা, আবার নতুন করে আওয়ামী লীগ ক্ষমতা এসে ইলেক্টেড। এই যে পরিবর্তনগুলো 42 বছরে যদি আমরা একটা ইলেকশন পদ্ধতি ঠিক করতে পারতাম তাহলে এই সহিংসতার সংঘাত আর বারবার হতো না, 111 তৈরি মতো পথ পরিক্রমা তৈরি হতো না। শুধু যদি আমরা আমাদের ইলেকশন পদ্ধতি কিংবা ইলেকশন কমিশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, আমরা এখন আমি মনে করি যে আমাদের ইলেকশন কালীন সময় কিভাবে আমাদের সরকার পরিচালিত হবে, কিভাবে সেই সরকারের রূপরেখা, তত্ত্বাবধায়ক সরকার আমার হচ্ছে নাম পরিবর্তন যাই হোক না, নির্বাচনকালীন সরকার, সেই নির্বাচনকালীন সরকার কিভাবে থাকবে, এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে এবং সবাই মিলে যদি সম্মিলিতভাবে এবং যে যখন সরকার থাকুক না কেন, যখন সরকার পরিবর্তন হবে একটি সুন্দর প্রক্রিয়া এবং সবার জন্য মঙ্গলজনক, দেশের জন্য। আপনি দেখেন যে ধরুন বিভিন্ন ইস্যু সরকার মানে ক্ষমতা বদলের ইস্যু ছাড়া কখনোই কিন্তু আমরা দেখি না অন্যান্য ইস্যুতে জোরদার আন্দোলন। হ্যাঁ, শেয়ার মার্কেট নিয়ে আমরা কথা শুনেছি, অতীতে শুনেছি, কিন্তু সরকার বদল নিয়ে যতখানি আমরা করতে পারি ততখানি কিন্তু আমরা জনগণের ইস্যু নিয়ে করতে পারছি না। এটি কিন্তু কোনো দৃষ্টান্ত না। আপনি যদি হিসাব করে দেখেন, আমি আপনাকে সিম্পল বলতে চাই, এখন এই সরকারের আমল আপনার এই সরকারের আমল আপনাকে যদি দেখবেন, বিএনপিকে আমি কিন্তু শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে কোনো হরতাল দিতে দেখিনি। এদেশের মানুষের 34 লাখ লোক যখন রাস্তায় বসে পড়লো, এই এজেন্ডা কিন্তু বিএনপি বাস্তবায়ন করেনি। শুধু এটি নয়, আরো সরকারের অনেকগুলো বিষয়, রামপালের বিদ্যুৎ কেন্দ্র যেখানে সুন্দরবন, রামপালের বিদ্যুৎ কেন্দ্র কয়লা বিদ্যুতের কারণে সুন্দরবনের পরিবেশ বিপন্ন হবে, সেই বিষয়ে আপনি দেখবেন যে অনেকগুলো বিষয় আছে আমাদের ন্যাশনাল ইস্যু। আরেকটা বিষয় আপনি যেমন জিডিপি গ্রোথ, আমাদের 2006 সাল থেকে আমরা কিন্তু জিডিপি গ্রোথ কিন্তু গতিটা যেভাবে ফাস্ট ছিল আমাদের, সেটা কিন্তু বারবার সংঘাত সহিংসতার কারণে থমকে আগাচ্ছে। আর আমাদের জিডিপির বড় অবদান এখনো 80% অবদান কিন্তু আমাদের বেসরকারি খাতের, এটা হলো বাস্তবতা। এবং বেসরকারি খাতের যে প্রচন্ড বিকাশ, এটা কিন্তু জিডিপির গ্রোথের ক্ষেত্রে এটা কিন্তু মানে অসাধারণ আর কি বলা যেতে পারে আমাদের সেই জায়গাটা। হ্যাঁ, খুবই মনোযোগী আসলে শুনছিলাম এবং এত সুন্দর আলোচনা হচ্ছে আজকে যে অনেক কিছু হয়তো বেরিয়ে আসবে। আপনারা আসলে কথা বলছিলাম আমরা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে, কিভাবে নির্বাচন করা যায়, কিভাবে নির্বাচন। পাকিস্তান এবং ইন্ডিয়ার কিন্তু জন্ম একদিনের ডিফারেন্সে, সে 47 একই পাত্র থেকে, একই জায়গা থেকে, একই কেমিস্ট্রি, একই পাত্র থেকে, একই মাউন্টব্যাটেন। সেই ইন্ডিয়াতে যখন গণতান্ত্রিক ধারায়, সেখানে কিন্তু কোনো সামরিক সরকার সে দেশের ক্ষমতায় আসে নাই। সে দেশে কিন্তু ওই প্রেসিডেন্টকে হানা ভোট দিতে হয় নাই। আপনি দেখেন
বাংলাদেশ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলো, তারপর থেকে 75 পরবর্তী থেকে 90 সন পর্যন্ত বাংলাদেশের ইতিহাস হচ্ছে কলঙ্কের ইতিহাস, সামরিক শাসনের ইতিহাস। এই সামরিক শাসনের জন্য ওই সময় নির্বাচনগুলো হচ্ছে ঢাকায় বসে নির্বাচন করবেন, বলা হয় যে 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, সেই ধরনের নির্বাচন হতো এই জাতীয় পার্টি বিএনপির সময়, সেই সময়টাতে।